হে গাইস, ওয়েলকাম টু অ্যাডভান্স A2 2.0। আজকে আমরা 16তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের কোশ্চেন সলভ করব। আগের ভিডিওতে আমি 15তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের কোশ্চেন সলভ করেছিলাম। যারা যারা এখনও সেটা দেখেনি অবশ্যই সেটা ভিজিট করে আসবেন। তো আমি আগের ভিডিওতে টেকনিক শিখিয়েছিলাম যে কী করে কোয়েশ্চেনগুলো মানে বিসিএস কোয়েশ্চেনগুলো মনে রাখা যাবে অনেক দিন ধরে। তো সেই টেকনিকটা আমি আজকে একটু দেখাই দিচ্ছি। আপনারা যদি আগের ভিডিওতে না দেখে থাকেন তো আজকে দেখে নেন। তো আমরা যে কোয়েশ্চেনটা একবার পড়ার পর পেরে যাব সেটা আমরা কালো কালি দিয়ে দাগাবো, এবং যে কোয়েশ্চেনটা একবার পড়ার পর মনে রাখা কঠিন মনে হবে সেটা আবার পড়ার প্রয়োজন মনে হতে পারে, সেগুলো আমরা নীল কালি দিয়ে দাগাবো। এবং যেগুলো বারবার পড়ার পর আমরা ভুলে যাই সেগুলো লাল কালি দিয়ে দাগাবো। এবং আমি কিন্তু আজকে অ্যান্সারে আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিব, কিন্তু আপনারা যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন তখন কিন্তু অ্যান্সারে দাগ দেবেন না। আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট উত্তরে দাগ দিব। তো চলেন শুরু করা যাক। তো প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। তো এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? এখানে উত্তর হবে প্রথমটা, আই ফরবেট হিম ফ্রম গোয়িং। আই ফরবেট হিম ফ্রম গোয়িং। এই কোয়েশ্চেনটা সহজ ছিল, তাই আমি এটা কালো কালি দিয়ে দাগ দিচ্ছি। আর আপনারা যদি এটা কঠিন লেগে থাকে অবশ্যই আপনারা নীল কালি দিয়ে দাগাবেন, যেন আপনারা পরবর্তীতে সেটা আবার রিভাইজ দিতে পারেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কারেক্ট প্রোভার্ব। কোনটা একটা সঠিক প্রবাদ? প্রথমটা উত্তর হবে ফুলস রাশ ইন ওয়্যার এঞ্জেলস ফেয়ার টু ওয়েট। এটা হবে সঠিক উত্তর, এবং এটা সহজ ছিল বলে আমি এটা কালো কালি দিয়ে দাগিয়ে নিচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে হবে গ নাম্বারটা উত্তর, হোয়াই হ্যাভ ইউ ডান দিস। 4 নম্বর কোশ্চেনটা হলো হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে কোন বাক্যটি শুদ্ধ? সেটা হলো ঘ নাম্বারটা, দ্য শার্ট হুইচ হি বথ ইজ ব্লু ইন কালার। এটা সহজ ছিল আমার জন্য, তো আমি এটা কালো কালিতে দাগালাম। যেহেতু পেন্সিলের কালিও কালো সেহেতু আমি পেন্সিল দিয়ে দাগাতে পারি। তো পরবর্তী 5 নম্বর কোশ্চেনটা হলো দ্য কারেক্ট প্যাসিভ অফ সেইলা ওয়াজ রাইটিং আ লেটার। এটা প্যাসিভ ফর্ম হবে গ নাম্বারটা, এ লেটার ওয়াজ বিং রিটেন বাই সেইলা। 6 নম্বর কোশ্চেনটা হলো কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল। ঢাকা থেকে প্রকাশিত গ্রন্থ হচ্ছে নীলদর্পণ। এটা একটি সহজ কোশ্চেন ছিল, নীলদর্পণ ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল। এখানে আরও ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা চাইলে এটা পড়তে পারেন। পথিক তুমি কি পথ হারাইছো কথাটি কার? কথাটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। সেটা হলো কপালকুণ্ডলা থেকে সংগৃহীত হয়েছে। কপালকুণ্ডলা উপন্যাস থেকে এই বাক্যটি নেওয়া হয়েছে। 8 নম্বর প্রশ্নটা হলো প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি। প্রত্যয়গতভাবে শুদ্ধ বাক্যটি হলো উৎকৃষ্ট। 9 নম্বর কোশ্চেনটা হলো অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এটা নঞ্জর্থক অর্থাৎ নাবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। আমি দুটা কালো কালিতে দাগিয়ে নিচ্ছি। 10 নম্বর কোশ্চেনটা হলো বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল। এটা উত্তর হবে পর্তুগিজরা বাংলায় প্রথম এসেছিল। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? সেটা হলো ইউরিয়া সার। এটা আমার জন্য মনে রাখা একটু ডিফিকাল্ট, তাই আমি এটা নীল কালিতে দাগিয়ে নিচ্ছি যেন আরেকবার পড়া লাগে। সব কটা জানালা খুলে দাও না এর গীতিকার কে? এর গীতিকার হলো মরহুম নজরুল ইসলাম বাবু। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? সেটা হলো কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। পরবর্তী প্রশ্নটা যদি দেখি, বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত সংশোধনীর মাধ্যমে? এটার উত্তর হবে গ নাম্বারটা, 12তম সংশোধনীর মাধ্যমে সংসদীয় শাসন ব্যবস্থা চালু করা হয়। এখানে 15 নম্বর কোশ্চেনটা হলো এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক ফোরামের নভেম্বর। এটা একটা সাম্প্রতিক প্রশ্ন, তাই এটা আমরা ক্রস করে দিচ্ছি। আমরা যে বছর পরীক্ষা দিব ওই বছরের সাম্প্রতিকগুলো পড়ে গেলেই হয়ে যাবে। নিচেরটাও একটি সাম্প্রতিক প্রশ্ন, তো আমি এটা ক্রস মার্ক দিয়ে দিলাম। 17 নম্বর কোশ্চেনটা হলো হাবল টেলিস্কোপ এর ত্রুটি সংশোধন কল্পে মহাশূন্যে কোন নভোচারীগণকে প্রেরণ করা হয়েছিল? এর উত্তর হবে ইন্ডিফোর। এই নভোযানের নাম ছিল হচ্ছে ইন্ডিফোর। এটা একটু কঠিন ছিল আমার জন্য, তাই আমি এটা নীল কালি দিয়ে দাগিয়ে নিচ্ছি। পরবর্তী কোশ্চেনটা হলো একটি সাম্প্রতিক কোশ্চেন, তো আমি এটা ক্রস করে দিচ্ছি। তারপরের কোশ্চেনটা একটি সাম্প্রতিক কোশ্চেন, এটা আমি ক্রস মার্ক দিয়ে দিচ্ছি। আমরা 20 নম্বর কোশ্চেনটা দেখি। উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো 12 ঘন্টা। উপকূলে 12 ঘন্টা পরপর জোয়ার হয়ে থাকে। নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে, নারীর স্পন্দন প্রবাহিত হয়। এটি একটি সাধারণ জ্ঞানের কোশ্চেন ছিল, এটাও মূলত ভূগোল বা সাধারণ জ্ঞানেরই কোশ্চেন ছিল। 22 নম্বর কোশ্চেনটা হলো চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যায় না কেন? এর উত্তর হবে চাঁদে বায়ুমণ্ডল নেই। এটি একটি জেনারেল নলেজ। আর পরেরটা হচ্ছে অঙ্ক থেকে এসেছে প্রশ্নটা, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? এটা আমাদের জানা কথা যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হলো 22/7। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, কেউ চাইলে এখানে পজ করে ব্যাখ্যাটা পড়ে নিতে পারবে। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়ে থাকে? সেটা হলো মৃদু রঞ্জন রশ্মি বের হয়ে থাকে ক্ষতিকর টেলিভিশন থেকে। যা চিরস্থায়ী নয় সেটা হলো নশ্বর। এটা হলো এক কথায় প্রকাশ থেকে এসেছে, যা চিরস্থায়ী নয় তা হলো নশ্বর। পরবর্তীটা হচ্ছে পরিভাষা থেকে এসেছে বা পারিভাষিক শব্দ। ইন্টেলেকচুয়াল শব্দের পারিভাষিক শব্দটা কি? সেটা হলো বুদ্ধিজীবী। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা পরিভাষা হচ্ছে বুদ্ধিজীবী বা মনীষী। যেহেতু এখানে বুদ্ধিজীবীটা অপশনে রয়েছে সেহেতু উত্তর হবে বুদ্ধিজীবী। 27 নম্বর কোশ্চেনটা হলো কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? এর উত্তর হবে ঢাকা। এটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, তো আমি এটা নীল কালি দিয়ে দাগিয়ে নিচ্ছি। পরবর্তী কোশ্চেনটা হলো 28 নম্বর, অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? সেটা হলো দুটি শব্দে উপসর্গটি দুই রকম, মানে অর্থ দুই রকম কিন্তু উপসর্গ একই, অর্থ দুই রকম।
29 নম্বর কোশ্চেনটা হলো জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? সেটা হলো শিক্ষা পত্রিকায়। 30 নম্বর কোশ্চেনটা হলো ম্যাথ থেকে এসেছে। একজন দোকানদার 1/2% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলে যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো তাহলে তার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, এখানে ব্যাখ্যাটা চাইলে আপনারা দেখতে পারেন। এর উত্তর হবে 200 টাকা। ব্যাখ্যাটা দেখে নিলে আপনাদের এই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। 31 নম্বর কোশ্চেনটা ম্যাথ থেকে এসেছে। দুই ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে? এর উত্তর হবে 24 দিনে। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, আপনারা খুব সহজে ব্যাখ্যাটা দেখে এটার সলভ করতে পারবেন। 32 নম্বর কোশ্চেনটা দেখে নেই। 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? এটার উত্তর হবে 10%। এটার কিন্তু এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, আপনারা পড়লেই পেরে যাবেন। কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। তো এর উত্তর হবে 141। ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, খুব সহজে আপনারা পড়ে বুঝে নিতে পারবেন। 34 নম্বর প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত 4টি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়? এটার উত্তর হবে 1024। 1024 যখন রুট ওভার করা হয় তখন 32 হয়। 35 নম্বর কোশ্চেনটা হলো একটি সাম্প্রতিক কোশ্চেন, তো আমরা ক্রস করে দিচ্ছি। এবং 36 নম্বর কোশ্চেনটি হচ্ছে B52 কি? B52 হলো এক ধরনের ক্ষতিকারক বা বোমারু বিমান আমরা বলতে পারি, বা ক্ষেপণাস্ত্র জিনিস। 36 নম্বরটা হবে একটি বোমারু বিমান। 37 নম্বর কোশ্চেনটা দেখে নেই। স্ট্র ভোট বলতে কি বোঝায়? স্ট্র ভোট বলতে বোঝায় হলো আনঅফিসিয়াল পোল অফ পাবলিক ওপিনিয়ন। আমরা একটু ব্যাখ্যাটা পড়ে দেখি। স্ট্র ভোট বলতে বোঝায় আনঅফিসিয়াল পোল অফ পাবলিক ওপিনিয়ন, পোল বেসড অন র্যান্ডম রিপ্রেজেন্টেশন বলতে প্রতিনিধি নির্বাচনের ভোট, ইয়েস নো ভোট দ্বারা হ্যাঁ বা না ভোটকে বোঝায়। আর ম্যানিপুলেটেড ইলেকশনস বলতে নিয়ন্ত্রিত বা প্রভাব বিস্তার করা নির্বাচন। তাই উত্তর হবে ক। এই ব্যাখ্যাটা আপনারা পড়ে নিতে পারেন, পরবর্তী যে কোনো পরীক্ষায় এই ব্যাখ্যা থেকে কোশ্চেন আসতে পারে। রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়? রোটারি ইন্টারন্যাশনাল 1905 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই কোশ্চেনটা, উপরের যে কোশ্চেনটা ছিল ওটা আমার জন্য একটু বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে, তাই আমি এখানে লাল কালি দিয়ে দাগিয়ে নিচ্ছি। আচ্ছা, 39 নম্বর কোশ্চেনটা হলো বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল? বার্লিনের দেওয়াল নির্মিত হয়েছিল 1961 সালে। এটা একটা সহজ কোশ্চেন। 1961 সালে বার্লিনের দেওয়াল নির্মিত। এখানে 40 নম্বর কোশ্চেনটা হলো উইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? অন অফ মাই ফ্রেন্ড ইজ আ লয়ার। অন অফ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল রিলেটেড টু ইনভায়রনমেন্টাল। ইনভায়রনমেন্ট, ইকোলজিক্যাল মানে হচ্ছে ইনভায়রনমেন্ট, ইকোলজিক্যাল মানে হচ্ছে বাস্তুবিদ্যা সংক্রান্ত বা পরিবেশ দূষণ সংক্রান্ত, ওই জন্য ইনভায়রনমেন্ট এর সাথে যুক্ত এই ইকোলজিক্যাল শব্দটা। 42 নম্বর কোশ্চেনটা হলো দ্য সিনোনিম অফ জেনেসিস ইজ বিগিনিং। জেনেসিস মানে হলো সূচনা বা প্রারম্ভিক বিন্দু, কাজেই এর সিনোনিম হবে বিগিনিং। বিগিনিং, জেনেসিস মানে বিগিনিং। দ্য ওয়ার্ড হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস শব্দের অর্থটা কি? হোমোজিনিয়াস শব্দের অর্থ হলো অফ দ্য সেম কাইন্ড। হোমোজিনিয়াস মানে হচ্ছে সমজাতীয় বা সমজাতিক, ওই জন্য অফ দ্য সেম কাইন্ড, এটা হবে সঠিক উত্তর। 44 নম্বর কোশ্চেনটা হলো দ্য ওয়ার্ড ইমবাইব মিনস টু ড্রিঙ্ক, মানে পান করা। ইমবাইব মানে পান করা, শুষে নেওয়া, হজম করা, যার অন্য অর্থ হলো টু ড্রিঙ্ক, তাই সঠিক উত্তর হবে গ নাম্বারটা। তো আমার জন্য এটা একটু ডিফিকাল্ট ছিল, আমি এটা নীল কালি দিয়ে দাগিয়ে নিচ্ছি। স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট কবে চালু করা হয়? এর সঠিক উত্তর হবে 4 মার্চ 1972 সাল। এর আগে এটা অনেকবার পরীক্ষায় এসেছে। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? স্বাধীন বাংলাদেশকে 4 এপ্রিল 1972 সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে। 47 নম্বর কোশ্চেনটা হলো একটি সাম্প্রতিক প্রশ্ন, ওই জন্য আমরা এটাকে ক্রস দিয়ে দিচ্ছি। 48 নম্বর কোশ্চেনটা হলো ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1864। কোশ্চেনটা একটু ডিফিকাল্ট ছিল, নীলকালি দিয়ে দাগিয়ে নিচ্ছি। লালবাগ কেল্লা স্থাপন করেন কে? লালবাগ কেল্লা স্থাপন করেছিলেন শায়েস্তা খান। এর ভিতরে পরিবিবির মাজার রয়েছে। 50 নম্বর কোশ্চেনটা হলো আন্তর্জাতিক অর্থ তহবিল IMF কবে হতে এর কার্যক্রম শুরু করেছিল? এর সঠিক উত্তর হবে 1947 সাল হতে IMF বা আন্তর্জাতিক অর্থ তহবিল তার কার্যক্রম শুরু করেছিল। কোশ্চেনটা একটু ডিফিকাল্ট, নীল কালি দিয়ে দাগে নিচ্ছি। 51 নম্বর কোশ্চেনটা হলো ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হবে 1949 সালে 4 এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত হয়। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় 1945 সালে। ইয়াল্টা কনফারেন্স 1945 সালে অনুষ্ঠিত হয়। এগুলো কিন্তু প্রতিবার বোর্ড পরীক্ষা বা বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থাকে। 53 নম্বর কোশ্চেনটা হলো একটি সাম্প্রতিক কোশ্চেন এবং 54 নম্বর কোশ্চেনটা একটি সাম্প্রতিক কোশ্চেন, দুটোই আমি ক্রস করে দিচ্ছি। এবং 55 নম্বর কোশ্চেনটা হলো সামথিং হুইচ ইজ অবনক্সিয়াস মিনস দ্যাট ইট ইজ ভেরি আনপ্লিজেন্ট। অবনক্সিয়াস আপত্তিকর, নোংরা বা অস্বস্তিকর, কাজেই ঘ নাম্বার উত্তরটি হয়েছে ভেরি আনপ্লিজেন্ট বা অসুখকর, মানে অনেক অস্বস্তিকর একটা বিষয়।
তাই উত্তর হবে ঘ নাম্বারটা 55 নম্বর কোশ্চেনের। এ পিলগ্রিম ইজ আ পারসন হু আন্ডারটেক্স আ জার্নি টু হোলি প্লেস, মানে সে পবিত্র জায়গায় ভ্রমণ করে। এই পিলগ্রিম মানে হচ্ছে যারা তীর্থযাত্রী, যারা হচ্ছে পবিত্র জায়গায় ভ্রমণ করে থাকে। 17 নম্বর কোশ্চেনটা হলো শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর প্লেস, সে তার নাটকের জন্য বেশি পরিচিত। এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস অ্যান অটোবায়োগ্রাফি, মানে যে নিজের জীবন সম্পর্কে লিখে তাকে বলা হয় অটোবায়োগ্রাফি। 59 নম্বর কোশ্চেনটা হলো ইন উইচ সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড কোনটা, সেটা হলো 19 শতাব্দীকে ভিক্টোরিয়ান পিরিয়ড বলা হয়। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন, সেটা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে। 61 নম্বর কোশ্চেনটা হলো কোন উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ, সেটা হলো ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। 62 নম্বর কোশ্চেনটা হলো 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়, সেটা হলো কৃষ্ণকান্তের উইল। এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উপন্যাসের চরিত্রসমূহ দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধান হয়ে রয়েছে, বাংলাদেশের প্রকৃতির কথা বাংলাদেশের জাতীয় সঙ্গীতে প্রধান বিষয়। 65 নম্বর কোশ্চেনটা হলো চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে, সেটা হলো 135 ডিগ্রি। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। 66 নম্বর কোশ্চেনটা হলো একটি ম্যাথের কোশ্চেন, দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে, এর উত্তরটা হবে 3টা কোণ সমান হওয়া সত্ত্বেও সর্বসম না হতে পারে। এর ব্যাখ্যাটা আছে, দুটি ত্রিভুজের সর্বসম হওয়ার শর্ত হলো 3টি কোণ ও 3টি বাহু সমান হওয়া, কিন্তু ক খ ও ঘ সমান হলেই 3টি কোণ ও 3টি বাহু সমান হয়ে যায়, অথচ 3টি কোণ সমান হলে সর্বসম নাও হতে পারে। 67 নম্বর কোশ্চেনটা হলো A:B = 4:7, B:C = 5:6 হলে A:B:C কত হবে, এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। এখানে উত্তরটা হবে 20, 35 এবং 45, মানে এই গ নাম্বার উত্তরটা হবে। আপনারা ব্যাখ্যাটা পড়লেই বুঝতে পারবেন কী করে হয়েছে। এখানে 68 নম্বর কোশ্চেনটার উত্তর হবে A+B-C/A-B+C, মানে খ নাম্বারটা। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, ব্যাখ্যাটা চাইলে আপনারা করে দেখে নিতে পারেন। 59 নম্বর কোশ্চেনটা হলো A+B+C = 9, A² + B² + C² = 29 হলে AB+BC+CA এর মান কত, এর সঠিক উত্তর হবে হচ্ছে গ নাম্বারটা 26। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত কোনটা, বাংলাদেশের সাথে উত্তরে কোনটি লেগে আছে, সেটার উত্তর হবে পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। খুবই সহজ একটা কোশ্চেন ছিল, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম বাংলাদেশের উত্তরে লেগে রয়েছে। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন, উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। 72 নম্বর কোশ্চেনটা হলো অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত, সঠিক উত্তর হবে ঢাকা। কোশ্চেনটা একটু ডিফিকাল্ট ছিল, ওই জন্য আমরা এটাকে ব্লু কালি দিয়ে দাগিয়ে নিচ্ছি। পরবর্তী কোশ্চেনটা একটি সাম্প্রতিক কোশ্চেন, এটাকে ক্রস করে দিলাম। 74 নম্বর কোশ্চেনটা হলো কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে। 74 নম্বরটা খুবই সহজ ছিল। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণী বা কোন জীব, সেটা হলো শুষ্ক। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় শুষ্ক। 76 নম্বর কোশ্চেনটা হলো পিট কয়লার বৈশিষ্ট্য হলো ভেজা ও নরম। আধুনিক মুদ্রণ ব্যবস্থার ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ হচ্ছে ফটোলিথোগ্রাফি। কোশ্চেনটা একটু ডিফিকাল্ট, নীল কালি দিয়ে দাগিয়ে নিচ্ছি। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কোনটা, সেটা হলো অপটিক্যাল ফাইবারের ব্যবহার। ডিজিটাল টেলিফোনে অপটিক্যাল ফাইবারের ব্যবহার হচ্ছে। 79 নম্বর কোশ্চেনটা হলো আবহাওয়ার 90% আর্দ্রতা মানে কি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%, মানে গ নাম্বারটা হবে উত্তর। এটা একটা সাম্প্রতিক কোশ্চেন, এটাও সাম্প্রতিক কোশ্চেন। 1965 সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল, সেটা হলো 11 জন। এর মধ্যে হচ্ছে 5 জন স্থায়ী আর 11 জন অস্থায়ী। বর্তমানে 15টা সদস্য, স্থায়ী অস্থায়ী মিলে। 83 নম্বর কোশ্চেনটা একটি সাম্প্রতিক কোশ্চেন। 84 নম্বর কোশ্চেনটা একটি সাম্প্রতিক কোশ্চেন। 85 নম্বর কোশ্চেনটা একটি সাম্প্রতিক। 86 নম্বর কোশ্চেনটা একটি সাম্প্রতিক কোশ্চেন। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটা, সেটা হলো হার্ডিঞ্জ সেতু, বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু। 88 নম্বর কোশ্চেনটা একটি সাম্প্রতিক কোশ্চেন। 89 নম্বর কোশ্চেনটা হলো জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়, তার জন্মস্থান হলো বরিশাল জেলায়। জীবনানন্দ দাস সম্পর্কিত সকল তথ্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। রবীন্দ্র উত্তর আধুনিক বাংলার কবিতায় পঞ্চপাণ্ডবের একজন ছিলেন জীবনানন্দ দাস। তার জন্ম 1999 সালের 17 ফেব্রুয়ারি বরিশাল জেলার ধানসিঁড়ি নদীর তীরে এক ব্রাহ্ম পরিবারে। প্রতিভাবান এই কবি কলকাতার ট্রামের নিচে পড়ে আহত হন এবং 22 অক্টোবর 1954 সালে মারা যান। তার মৃত্যু ডেটটাও খুবই গুরুত্বপূর্ণ। 90 নম্বর কোশ্চেনটা হলো ভকেব থেকে এসেছে। দ্য অ্যান্টোনিম অফ ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে তো উদাসীন এবং এর বিপরীত হবে হচ্ছে উৎসাহ, এরকম কিছু। তাহলে আর্ডর, যার মানে হলো উৎসাহ, ব্যাকুলতা বা আবেগ ও স্পৃহা। এটা একটু ডিফিকাল্ট ছিল, আমি এটা নীলকালি দিয়ে দাগিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো রয়েছে এখানে অপশন মধ্যে, সেটা হচ্ছে ইন্ডিফারেন্স উদাসীন, তারপরে এখানে রয়েছে কম্প্যাশন করুণা ও সমবেদনা, আর কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ।
থ্রি স্কোর মানে কি? থ্রি স্কোর মানে হলো 3 টাইমস 20, 3 টাইমস 20 ইকুয়াল টু 3 স্কোর। কোয়েশ্চেনটা সহজ ছিল, কালো কালি দিয়ে দাগিয়ে নিচ্ছি। অ্যান অর্ডিন্যান্স মানে কি? এই অর্ডিন্যান্স মানে হচ্ছে একটি ল বা একটি আইন। অর্ডিন্যান্স মানে হচ্ছে আইন। এ ফ্যান্টাসি মানে হলো অ্যান ইমেজিনারি স্টোরি, মানে দৃশ্যকল্প। সামথিং দ্যাট ইজ ফ্রেশ ইজ সামথিং ইন ফেয়ারলি গুড কন্ডিশন, মানে যেটি দেখতে আপাত দৃষ্টিতে সুন্দর লাগছে সেটা হচ্ছে একটি ভালো অবস্থায় রয়েছে। মানুষের মাঝে স্বর্গনরক, মানুষ হেতে সুরাসুর, এই পঙ্গক্তিটি কার রচনা? সেটা হলো শেখ ফজলুল করিমের। এটি একটি রিপিটেড কোশ্চিন। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি 1955 সালে প্রতিষ্ঠিত হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চিন। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায়? সেটা হলো ক্রিয়াপদ ও সর্বনামের রূপগত ভিন্নতায় এর পার্থক্য রয়েছে। 98 নম্বর কোশ্চিনটা হলো সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেছিলেন কে? এটার উত্তর হবে ভাই গিরিশচন্দ্র সেন। 99 নম্বর কোশ্চিন হলো সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সেটা হলো সিকান্দার আবু জাফর। আর সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সেটা হলো মোহাম্মদ নাসির উদ্দিন। কোশ্চেনটা একটু কঠিন ছিল আমার জন্য, আমি এটা নীল কালিতে দাগিয়ে নিচ্ছি। আজকে আমরা 16তম বিসিএস এর সকল কোয়েশ্চেন সলভ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা 17তম প্রিলিমিনারি টেস্টের এবং বাকি যে সকল প্রয়োজনীয় টেস্টের কোয়েশ্চেন সলভ করব। তো আমার পাশে থাকবেন এভাবে করে নতুন নতুন আপডেট নিত্য নতুন পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই।